ফ্যাসিবাদী যে কালচার, আমরা 17 বছর যেটার শিকার হয়েছি, যেটার মুখোমুখি হয়েছি, যেটার আমরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, তো সেটাও ক্রমান্বয়ে আর এখন নেই। গুমের আর কোনো আশঙ্কা নেই। বাংলাদেশের রাজনীতিতে এই যে চড়াই উতরাই প্রায় সবটাই আসলে আপনি দেখেছেন, মানে দীর্ঘ সময় প্রায় 16-17 বছর বাংলাদেশ যেভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে, বিশেষ করে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে, শুধু আপনি নন, মানে বিএনপি করছে শুনলেই আসলে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার জায়গা সেখানে এমনিই তৈরি হয়ে যেত। এই প্রতিহিংসার জায়গাটি থেকে আসলে আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে সেই পরিবর্তনটা আমরা দেখার চেষ্টা করছি। সেই পরিবর্তনের জায়গাটাতে একটু জানতে চাই, মানে এখন তো সবার আগে বাংলাদেশ নীতিতে চলছে বাংলাদেশ, সেই নীতিতে এই পরিবর্তনটা সবার আগে আমরা দেখতে পেয়েছি কিনা? পরিবর্তনটা নিঃসন্দেহে দেখা যাচ্ছে, দিনকে দিন সেটা আরও পরিস্ফুট হচ্ছে, এটা ফুটে উঠছে এবং এটা আরও হতে থাকবে। এবং এর মধ্যেও যে সমস্ত বিষয়গুলি মানুষের কাছে মানে খুব বেশি একটা শঙ্কার কারণ হয়ে উঠছে, সেটাও কিন্তু আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। তার যে ইন্টেন্সিটি যেটা, সেটাও কমে, যেমন ধরুন মব কালচার। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। তো মব কালচারটা এটা 5ই আগস্টের পর আমরা এটা বেশি দেখছি, কিন্তু এই মব কালচারের কিন্তু মানে সম্পূর্ণরূপে বিরোধী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে এটা হচ্ছে আইনের শাসনের অভাব থাকলে এই ধরনের মানে আইন বহির্ভূত বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইয়েগুলো দেখা যায় আর কি, প্রতিক্রিয়াগুলো দেখা যায় সমাজের নানা স্তরে, যেটা কঠিনভাবে সমাজের মধ্যে ভীতি এবং শঙ্কার তৈরি করে, আশঙ্কা তৈরি করে, ভয়ের তৈরি করে। তো সেখান থেকে আমরা ক্রমান্বয়ে বেরিয়ে আসছি। এবং এর আগের যে আরেক ধরনের যে কালচার যেটি ছিল, গুম খুন গুপ্ত হত্যা, মানে ফ্যাসিবাদী যে কালচার, আমরা 17 বছর যেটার শিকার হয়েছি, যেটার মুখোমুখি হয়েছি, যেটার আমরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, তো সেটাও ক্রমান্বয়ে আর এখন নেই। গুমের আর কোনো আশঙ্কা নেই, কি বলে, গুপ্ত হত্যার কোনো আশঙ্কা নেই। যদি রাজনৈতিক মামলার কথাও বলি, মানে এমনকি রাজনৈতিক মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলাও কিন্তু মানে আর ঢালাওভাবে যেমন দেওয়া হতো। আমার নামে যেমন প্রায় 350 মামলা আছে, এরকম আমাদের অনেক ছাত্রনেতা আছেন, মানে সাবেক ছাত্রনেতা আছেন, বর্তমান ছাত্রনেতা আছেন, যুবনেতা আছেন, যার নামে 450, 550, 300, 350 এরকম অসংখ্য মামলা শেখ হাসিনা দিয়েছিলেন, বা ফ্যাসিবাদদের যে প্রধান প্রতিভূ শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এই ধরনের মামলাগুলো বিরোধী রাজনৈতিক দল এবং তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য দেওয়া হয়েছে। এমনকি বিরোধী মতকে স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য এটা করা হয়েছে। যারা ভিন্ন মত প্রকাশ করেন, রাইটস গ্রুপের মানুষ, তারপরে বুদ্ধিজীবী যারা সত্য উচ্চারণ করেন, তাদেরকেও, তাদের কণ্ঠকেও স্তব্ধ করার জন্য এই মামলার মতো হাতিয়ারকে ব্যবহার করা হয়েছে। সেই জায়গাটিতে আসলে শুধু মামলা দিয়ে আসলে শেষ হয়নি, আপনাকে আসলে 2 রকমের বন্দিত্ব বরণ করতে হয়েছে। মানে যদি আমি বলি, মানে আপনি দীর্ঘদিন আসলে যেমন কারাবন্দী ছিলেন, তেমনি আপনাকে একটা লম্বা সময় কার্যালয় বন্দীও থাকতে হয়েছে, এবং সংখ্যাটা প্রায় সমান। মানে আপনি আমি বলবো যে ত্রিমাত্রিক বন্দিত্ব হয়েছে। যেমন ধরুন ত্রিমাত্রিক বন্দিত্ব বলতে একটা হচ্ছে কারাগারে বন্দী হওয়া, আর আমার যেটা হচ্ছে কখনো কখনো মানে নিজের কর্তব্য কর্মকে ঠিক মতো পরিচালনা করার জন্য আমি করেছি। আবার যে কোনো মুহূর্তে বাইরে আমি যদি কোনো কর্মসূচিতে যাই, তাহলে গ্রেপ্তার হওয়ারও শঙ্কা রয়েছে, তাহলে কার্যালয় অনেকটা ইয়ে হয়ে পড়বে, শূন্য হয়ে পড়বে, বা কাজ কমে যাবে, যে কাজগুলো দলের পক্ষ থেকে করা দরকার। এবং গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে যে আমি যদি গেট থেকে বের হই তাহলে আমাকে গ্রেপ্তার করবে, কারণ আমার বিভিন্ন জায়গায় আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় সেই মামলা দেখিয়ে আমাকে গ্রেপ্তার করবে। সেই কারণে কখনো স্বেচ্ছায়, কখনো বাধ্য হয়ে আমি কারাগারের মধ্যে অন্তরীণ থেকেছি অনেক দিন, কখনো 2 বছরের বেশি থেকেছি, 3 মাসের বেশি থেকেছি, 2 মাসের বেশি থেকেছি, 1 মাস 15 দিন, এইভাবে আমি এই 17 বছর কার্যালয়ের মধ্যে মাঝে মাঝেই আমাকে থাকতে হয়েছে। একবার বললাম আপনাকে যেটি, যে 2 বছর 1 মাস আমাকে থাকতে হয়েছে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় 8ই ফেব্রুয়ারি। আমি 30শে জানুয়ারি আমি কার্যালয়ে ঢুকে যাই। তারপরে দেখি যে কার্যালয়ের নিচে একেবারে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো যেন পরিবেষ্টন করে আছে চারিদিকে, নামলে পড়েই ধরবে এরকম একটি অবস্থা। তো সেই সময় থেকে একেবারে যখন করোনা আসলো 2000 সালের
26শে জানুয়ারি স্বাধীনতা দিবসের দিন 2020 সালের স্বাধীনতা দিবসের দিন আমি সেখান থেকে মানে বের হই, যেদিন 25শে মার্চ ম্যাডামকে বাসায় যখন নিয়ে যাওয়া হলো, আমি 26শে মার্চ স্বাধীনতা দিবসের দিন আমি আপনি বের নিজের বাসায় ফিরলাম। তো এইরকম হয়েছে। এটা হচ্ছে এক ধরনের বন্দিত্ব আমি সেই সময় বরণ করেছি। আরেকটা হচ্ছে মানে গ্রেপ্তার করে তারপরে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে। তো কারাগারে নিয়ে যাওয়ার আগে বিভিন্ন মামলায় মানে কি বলে যে কোর্ট থেকে রিমান্ড নেওয়া হতো, সম্ভবত আপনি জিজ্ঞাসাবাদের একবার নামে। টানা 30 দিন একবার রিমান্ডে 35 দিন টানা 35 ছিলাম। দিন। এর বাইরেও কখনো 7 দিন, কখনো 2 দিন, কখনো 5 দিন, এইভাবে রিমান্ডে মানে আপনার অনেকবার চাইতে নিয়ে বেশি যাওয়া দিন হয়েছে। আসলে কেউ কি একটানা এভাবে রিমান্ডে ছিল? একটানে আমার রাজনৈতিক মানে জানা ইতিহাসে মতে হয়তো নেই। নেই। কেউ হয়তো মানে টুকরো টুকরো ভাবে, খণ্ড খণ্ড ভাবে থাকতে পারেন। হয়তো 5 দিন ছিলেন, আবার বেশ কিছুদিন গ্যাপ দিয়ে জেলখানায় থেকে আবার হয়তো নিয়ে আসা হয়েছে, এইভাবে থাকতে পারে। কিন্তু টানা 35 দিন আমার জানা মতে কাউকে রাখা হয়েছে বলে আমার মনে হয় না আর কি। তো এটা একটা বন্দিত্ব, মানে ইয়ের মধ্যে কি রিমান্ডের জেলখানায় নিয়ে যাওয়ার আগে বা জেলখানায় নিয়ে যাওয়ার পরেও আরেকটা মামলায় সোনের অ্যারেস্ট দেখিয়ে আদালত থেকে সেই রিমান্ড নেওয়া হতো, জিজ্ঞাসাবাদ। রিমান্ড মানেই তো জিজ্ঞাসাবাদ। তো সেটা ওটা এক ধরনের ভয়াবহ বন্দিত্ব। আর কারাগারের ভিতরে তো বন্দিত্ব আছে। এরকম ত্রিমাত্রিক বন্দিত্বের মধ্যে জীবন কাটাতে হয়েছে 17 বছরের কখনো কখনো।